আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। সাইফ পাওয়ারটেকের হাতে আর থাকছে না চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। আগামী 6 মাসের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী। 6 জুলাই চুক্তির মেয়াদ শেষে 7 জুলাই থেকে ড্রাই ডক লিমিটেড অপারেশন শুরু করবে এনসিটিতে। তবে 6 মাস পরেই এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব যাচ্ছে বিদেশিদের হাতে। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে দেশের সবচেয়ে বড় টার্মিনাল নিউ মোরিং কন্টেইনার এনসিটি, যেখানে থাকা 5টি জেটিতে 4টি সমুদ্রগামী জাহাজ ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী একটি জাহাজ বিকতে পারে। পতিত আওয়ামী লীগের শাসনামলে প্রায় পুরোটা সময়ই এনসিটি পরিচালনা করেছে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। 17 বছর পর বন্দরের লাভজনক এই টার্মিনালের দায়িত্ব থেকে সাইফ পাওয়ারটেককে সরিয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে নৌবাহিনীকে। সবগুলোর জন্য আলাদা আলাদা আমাদের টিম করা আছে, দে আর ওয়ার্কিং, এবং ড্রাই ডকের একটা টিম অলরেডি তাদের সাথে অ্যালাইন করা আছে, তারা কাজ করে যাচ্ছে। এটা আশা করছি আমরা 6 তারিখে এটা একটা স্মুথ ট্রানজিশন হবে। সবকিছু ঠিক থাকলে আগামী 6 জুলাই চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তি হওয়ার পর 7 জুলাই থেকে শুরু হবে পণ্য উঠানামার কাজ। তবে এই টার্মিনালটি বিদেশিদের হাতে দিতে সব ধরনের প্রস্তুতি শেষ করলেও নানা প্রতিবাদ ও আন্দোলনের মুখে এমন সিদ্ধান্তে গেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর ব্যবসায়ীরা বলছেন, বিদেশিদের হাতে গেলেই পতেঙ্গা টার্মিনালের মতো বেড়ে যাবে চার্জ, ক্ষতি হবে আমদানি রপ্তানিকারকদের। বিদেশিদের হাতে দিলে আপনি দেখেন অলরেডি আপনার পিসিটি দেওয়ার পরে অনেক চার্জ কিন্তু কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। আমরা সেটা এখন বর্তমানে পিসিটি যখন হ্যান্ডেলিং হচ্ছে আস্তে আস্তে সেটা খরচগুলো আমরা এখন দৃশ্যমান হচ্ছে। কাজের যে গতি, বর্তমানে যে গতি আছে সেই গতি যেন স্লো না হয় এবং খরচ যেন না বাড়ে, এই দুটো জায়গাতে আমরা খুব কনসার্ন। আওয়ামী লীগের শাসনামলে এনসিটিকে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। প্রকল্পের সময়সীমা অনুযায়ী আগামী নভেম্বর মাসে এই চুক্তি হওয়ার কথা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আপনার প্রতিবেদনের সূত্র ধরে যেটি জানতে চাই, আগামীকাল রোববার বন্দর পরিচালনার দায়িত্ব হস্তান্তর হওয়ার কথা, দাপ্তরিক প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ মুরসালিন আপনাকে। আপনি যথার্থ বলছেন যে বন্দর কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছে যে তাদের দুপক্ষের যে একটা চুক্তি, সেই চুক্তিটা কিন্তু আগামীকাল হওয়ার কথা রয়েছে। যেহেতু সাইফ পাওয়ারটেকের সাথে দীর্ঘদিন ধরে তাদের যে চুক্তি ছিল সেই চুক্তির সময়সীমা কিন্তু আগামীকাল পর্যন্ত শেষ। তো আগামীকালে নতুন চুক্তি হবে। এর পর দিন থেকে তাদের যে অপারেশন, নতুন যারা দায়িত্ব নিচ্ছে নৌবাহিনীর পরিচালনায় যে সংস্থাটি, তো তারাই কিন্তু ডাইডক নামে যে সংস্থাটি, তারাই কিন্তু এই কাজটি করে যাবে। তো আমরা যতটুকু জানিয়েছি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে ডাইডকের যে অভিজ্ঞতা আছে, আগে থেকে তাদের অভিজ্ঞতা আছে, তার কারণে নৌবাহিনী যেহেতু দেখভাল করবে, তাহলে কিন্তু সাইফ পাওয়ারটেক এতদিন যেভাবে চালিয়েছে, তো তারা কিন্তু শুরু থেকে তারাও চালাতে পারবে বলে তারা মনে করছেন। আমরা বন্দরের একটা দৃশ্য একটু দেখাতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বৃষ্টি। চট্টগ্রাম বন্দর দেশের সমুদ্র বন্দর, চট্টগ্রামের সবচেয়ে বড় সমুদ্র বন্দর। যেহেতু এখানে পণ্য উঠানামা হয়, 92% পর্যন্ত আমদানি পণ্য উঠানামা হয়, তার কারণে বিদেশ থেকে যে বড় যে এখানে জাহাজগুলো আসে, সেই জাহাজগুলো থেকে কিন্তু আসলে পণ্য দ্রুত সময়ের মধ্যে কিন্তু উঠানামা করার জন্য, খালাস করার জন্য কিন্তু এই টার্মিনালগুলো গড়ে তোলা হয়েছিল। সবচেয়ে বড় টার্মিনাল ছিল এনসিটি টার্মিনাল। এই টার্মিনালটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আসলে চুক্তি নবায়ন হচ্ছে নাকি হবে না, বা নতুন কাউকে দিচ্ছে নাকি বিদেশিকে দিচ্ছে, এটা নিয়ে এখানে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম এখনও পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন অনেক সংগঠন।
তো আমরা দেখতে পাচ্ছি অনেকজনের প্রতিবাদ কিন্তু এখনো পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন। তবে শেষমেশ কিন্তু দেখা যাচ্ছে এখন আবার বাংলাদেশের নৌবাহিনীর হাতে যাচ্ছে এই টার্মিনালটি। তো 6 মাসের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। পরে বিদেশিদের হাতে দেওয়ার একটা প্রক্রিয়া তারা শেষ করতে চাচ্ছে, এরকমও তথ্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, বিদেশিদের হাতে দেওয়ার আগে কিন্তু তারা নৌবাহিনীর হাতে দেওয়া হচ্ছে 6 মাসের জন্য। তারাই কিন্তু আসলে চট্টগ্রাম বন্দরের এনসিটি যে সবচেয়ে বড় টার্মিনালটি, সেই টার্মিনালটি পরিচালনা করবে। তো তাদের কেমন অবস্থা দেখে কিন্তু পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানে এনসিটিতে অনেক শ্রমিক সেখানে জড়িত রয়েছে। শ্রমিকদের যে ন্যায্য নিয়ে শ্রমিকরা কিন্তু দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই আন্দোলন তাদের যারা চালিয়ে যাচ্ছে তারা যেমনটা জানিয়েছেন যে আন্দোলন করার কোনো কাজে তারা তাদের যে চাকরি, সেই চাকরিটা কিন্তু তাদের নৌবাহিনীর হাতে থাকলেও কিন্তু তারা থাকবে বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মোসালিনের কাছে। নয়ন বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বন্দর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। এবার সংবাদ বিশ্লেষণের পালা। বিষয় বন্দর নিয়ে বাহাস, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন বিশিষ্ট অতিথি যুক্ত আছেন। তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমই এর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী এবং বন্দর বিশেষজ্ঞ মোহাম্মদ জাফর আলম। আমরা দুজনকেই স্বাগত জানাতে চাই আমাদের আজকের এই বিজনেস আওয়ারে। জনাব নাসির উদ্দিন চৌধুরী, আপনার মাধ্যমে শুরু করতে চাই। আশা করি প্রতিবেদনটি আপনি শুনলেন। আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকেও বন্দর নিয়ে জানাচ্ছিলেন। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা চট্টগ্রাম থেকে আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন। জনাব নাসির উদ্দিন চৌধুরী, প্রথম যে প্রশ্নটি, খরচ আসলে কিভাবে বাড়তে পারে? কেননা ব্যবসায়ীরা দেখলাম বলছেন যে খরচ বাড়ার একটি সম্ভাবনার কথা। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক জাফর ভাইকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা বন্দর ব্যবহারকারী হিসেবে চট্টগ্রাম বন্দর ভালোভাবে চলুক এবং ট্যারিফটা যেন কম হয়, কম খরচে যেন আমরা পোর্টে কাজ করতে পারি এবং সর্বোচ্চ দক্ষতা নিয়ে যেন আমরা কাজ করতে পারি, এই কনসার্ন গুলো আমাদের আছে। তো আসলে আমরা চাই চট্টগ্রাম বন্দরকে চালাচ্ছে সেটা বড় কথা না, যে গ্রুপে চালায় নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল একটা আধুনিক টার্মিনাল। এই টার্মিনালটা আসলে সিদ্ধান্তহীনতার কারণে বন্দর ব্যবহারকারীরা বিভিন্ন সময় অনেক কষ্টের মধ্যে ছিল, অনেক খরচ অনেক সময় বেড়ে গেছিল। এই কন্টেইনার টার্মিনাল যখন নতুন ভাবে তৈরি হয়, এটি একটি বিশ্বমানের কন্টেইনার টার্মিনাল, ভালো সুযোগ সুবিধা সম্পন্ন একটা টার্মিনাল। সেটি তৈরি হওয়ার পরে শুধু সিদ্ধান্ত গ্রহণ করা কি প্রাইভেট সেক্টর চালাবে না বিদেশি অপারেটর চালাবে না চট্টগ্রাম বন্দর চালাবে, এই সিদ্ধান্ত নিতে 5 বছর সময় লেগেছে। এই 5 বছর সময়ে কিন্তু বাংলাদেশের বন্দর ব্যবহারকারী যারা যারা ব্যবসা বাণিজ্য করেছে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আসলে সিদ্ধান্তহীনতাটা কোনোভাবেই উচিত না। এইসব অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সেক্টরে ডিসিশন নিতে এত দেরি হওয়া কোনোভাবে উচিত না। যেমন ধরেন যে যারা যে প্রাইভেট কোম্পানিটা নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটা গত 10 বছর ধরে চালাচ্ছিল, আগামী 2 দিন পর তাদের মেয়াদটা এক্সপায়ার করবে। তো এটা আরো 6 মাস আগে থেকে প্ল্যান করার কথা না, 2 সপ্তাহ আগে থেকে প্ল্যান করে তো হয় না, কারণ এগুলো যথেষ্ট প্রিপারেশনের ব্যাপার আছে। এখন একটি কথা বলে যে কতক্ষণ বলে বিদেশি অপারেটর চালাবে, কতক্ষণ বলে বন্দর কর্তৃপক্ষ চালাবে। যেই চালাক এটা ওয়েল অ্যাহেড একটা ডিসিশন নিয়ে যাকেই চালাতে দেওয়া হয় তার একটা হোমওয়ার্ক আছে, এটা তাকে কাজগুলো তো ওভাবে বুঝে নিতে হবে। এখন যদি আগের প্রাইভেট কোম্পানি যারা চালাতো এত বছর ধরে তাদের তো একটা অভিজ্ঞতা আছে, তাদের যদি সার্বিক সহযোগিতাটা বন্দরের প্রতি থাকে এবং ড্রাই ডক বা নৌবাহিনীর প্রতি যথেষ্ট সহযোগিতা থাকে, হয়তো ভালোভাবে চালাতে পারবে। আমাদের কনসার্ন ঘুরে ফিরে আরেকটা, ট্যারিফ যেন কোনোভাবেই না বাড়ে এবং আমরা যে সার্ভিস গুলো এখন পাচ্ছি এবং যে দক্ষতার সাথে বন্দর কর্তৃপক্ষের এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল আমাদেরকে সাপোর্ট গুলো দিচ্ছে। কারণ কন্টেইনারে আমরা আরএমজিতে যারা বিজনেস করি তারা কিন্তু শতভাগ কন্টেইনারে গুডস আনে এবং এই কন্টেইনারের প্রায় হ্যান্ডেল করে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল। অতএব এটার অপারেটর সর্বোচ্চ দক্ষতা নিয়ে আসতে হবে
সর্বনিম্ন ট্যারিফে তারা আমাদেরকে সার্ভিসটা দিতে হবে। এখন যে মাঝে মধ্যে বলা হয় যে বিদেশিদেরকে দেয়া হচ্ছে, এই ব্যাপারে আমার একটা কনসার্ন আছে। আসলে বিদেশি না বলে বিদেশি অপারেটর বলা ভালো, যে বিদেশি একটি অপারেটরকে উত্তম সেবা পাওয়া এবং কম খরচে তারা সার্ভিসটা দেওয়ার জন্য এরকম একটি বিদেশি অপারেটর, যে অপারেটর পৃথিবীর বিশ্বমানের ভালো ভালো বন্দরগুলো চালায়, তাদের মতো একজন অপারেটরকে দেওয়া হচ্ছে। এখন আগামী 6 মাস চালাক আর যে কদিনই চালাক ড্রাই ডক, আমরা আশা করব এত বছর ধরে যে সার্ভিসটা আমরা পেয়েছিলাম ঠিক একইভাবে যেন সেবাটা আমরা পাই। এখানে যদি কোনো ধরনের দীর্ঘসূত্রিতা হয় সেবা পেতে, বা আমাদের ট্যারিফ যদি কোনো কারণে বাড়ে, তাহলে এটা আমাদের জন্য ভয়ানক ব্যবসা বাণিজ্যের ক্ষতি ডেকে আনবে। অতএব এই ব্যাপারটিকে নিয়ে খুব গুরুত্বের সাথে আমার মনে হয় বন্দর কর্তৃপক্ষের পক্ষের দেখা উচিত। আলোচক বন্দর বিশেষজ্ঞ মোহাম্মদ জাফর আলমের কাছে আমি যেতে চাই। মোহাম্মদ জাফর আলম, আপনি প্রতিবেদন দেখলেন, আমাদের প্রতিবেদকের সরাসরি বক্তব্য শুনলেন, আপনার সহ আলোচকের কথাও শুনলেন। প্রশ্নটি হচ্ছে জনাব জাফর আলম, বিজিএমইএ বলছে যে তাদের খরচ বাড়বে, কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হচ্ছে যে এই বন্দরের দায়িত্ব হস্তান্তরের কারণে ব্যবসায় কোনো ধরনের খরচ বাড়বে না। মূলত এই যে দুই পক্ষের দুই বক্তব্য, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে কি কারণে ব্যবসায়ীরা বলছেন যে তাদের খরচ বাড়বে, এবং খরচ যেন না বাড়ে সেই জন্য আসলে কি করণীয় রয়েছে? ধন্যবাদ। আমি প্রতিবেদনও দেখেছি এবং নাসির ভাইয়ের কথাও শুনলাম। আসলে নাসির ভাই খরচ বাড়বে এটা বলেননি, উনি বলেছেন যে খরচ বাড়লে পরে অসুবিধা হবে, এবং খরচ বাড়লে আসলে এই যে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে যদি খরচ বাড়ে তাহলে এটি ব্যবসায়ীদের পক্ষ থেকে এটা অবশ্যই প্রতিক্রিয়া হবে। তবে আমার কাছে মনে হয় খরচ বাড়ার আশঙ্কা নেই এই মুহূর্তে। কারণ কি, যে ট্যারিফগুলো আছে বিদ্যমান ট্যারিফের উপরেই এই টার্মিনাল অপারেটর হবে। আসলে অপারেটরের কাজ হচ্ছে জাহাজ থেকে কন্টেনার নামানো এবং রাখা এবং ইন্সপেকশনের জন্য বের করে দেওয়া এবং ডেলিভারি দেওয়া। এই কাজটি খুবই সুনির্দিষ্ট ট্যারিফের মাধ্যমে চলছে এবং এই ট্যারিফ এখনো বলবৎ থাকবে। যদি সরকার এই ট্যারিফ পরিবর্তনের এই মুহূর্তে যদি ড্রাই ডককে দেওয়ার সময় যদি পরিবর্তন করে থাকে তাহলে নিঃসন্দেহে খরচ বাড়বে, কিন্তু আমার মনে হয় না যে এটা পরিবর্তন ঘটেছে, যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে। তবে যেটি ঘটবে সেটি একটা হলো যে অর্থ, আরেকটি নাসির ভাই আরেকটি বলেছেন যে দক্ষতা। এটা একটা টেকনিক্যাল বিষয়, যার ফলে সারা দুনিয়াতে যে কন্টেনার অপারেশন যখন সরকারের হাতে ছিল তখন কিন্তু গ্লোবাল টার্মিনাল অপারেটরের জন্ম নিয়েছে। সেটা ডিপি ওয়ার্ল্ড বলেন, পিএসএ বলেন, হাচিসন বলেন অথবা পি মুলার, এই সমস্ত কোম্পানিগুলো সারা দুনিয়াতে শত শত টার্মিনাল পরিচালনা করে বেসরকারি খাতে। এমনকি লং বিচ টার্মিনাল ক্যালিফোর্নিয়ায় সেটি কস্কো তার 51% শেয়ার নিয়ে পরিচালনা করে। তো এরকম টার্মিনাল পরিচালনা করার জন্য একটা বিশেষ দক্ষতা লাগে, যেটি আমাদের ওখানে এই যে ড্রাই ডককে দেওয়া হচ্ছে তার সেই দক্ষতা আর যেটি আছে ওর সাথে এটার অনেক ফারাক আছে। সেই দক্ষতা যত তাড়াতাড়ি অর্জন করতে পারবে চট্টগ্রাম বন্দরের লোকজনের সাথে সেটি হবে। কিন্তু আমার যেটি আশঙ্কা সেটা হচ্ছে যে এই টার্মিনাল পরিচালনা সাইপাওয়ারটেকের আগে অথবা টার্মিনাল সেটা স্টিভিডোরিং কোম্পানিরা করতো এবং লেবার সাপ্লাই দিত। লেবার বোর্ড ছিল, চট্টগ্রাম বন্দরের অধীনে একটা লেবার বোর্ড ছিল, যেটা 2007 সালে আমরা ওটাকে বিলুপ্ত করেছি এবং ওই বিলুপ্ত করে লেবার লতে সংশোধন এনেছি এবং ওই কার্যক্রমের সাথে চট্টগ্রাম বন্দরের কোনো কর্মকর্তারা আর পরিচিত নন খুব একটা। যার ফলে এই যে লেবার পরিচালনার যে বিষয়টি, এটা কিন্তু খুবই সেন্স বিষয় এবং এটি করতে হবে ড্রাই ডককে, এবং চট্টগ্রাম বন্দরের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাকে যতটা কম ব্যবহার করা যায়, কারণ তার নিজস্ব মেকানিজম আছে, তার নিজস্ব ওভারলোড আছে। সো এই প্রক্রিয়াটাকে কত স্মার্টলি ড্রাই ডক করতে পারবেন লেবারদের সাথে। কারণ আমরা যদি দেখি পিছন ফিরে 2007 সালে যখন লেবার বোর্ড ছিল তখন 1 মিলিয়ন টিউজ কন্টেনার হ্যান্ডেল করতো, আর এখন বর্তমানে আমরা 3 মিলিয়ন করি এবং এই এনসিটিতে 1.4 মিলিয়ন টিউজ কন্টেনার হ্যান্ডেল হয়। সো ইটস এটা অনেক বড় একটা চ্যালেঞ্জের কাজ এবং এই চ্যালেঞ্জের কাজটা অত্যন্ত দক্ষতার সাথে যদি করতে পারে ইন্টারিম পিরিয়ডে এই 6 মাসের জন্য, তাহলে আমরা ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা স্বস্তিতে থাকবো। অন্যথায় বন্দর কয়েকদিনের পেছনের দিকে যদি দেখেন অনেকগুলো আনস্টেবল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, এটি আরেকটি আনস্টেবল সিচুয়েশন হয় কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। এবং একটা জিনিস মনে রাখা দরকার, যে কোনো লোক সব বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে না এবং এটি একটি স্পেশাল জিনিস, এবং যারা দক্ষ তাদেরকে নিয়োজিত করে তাদেরকে সংশ্লিষ্ট করে এই বন্দর অপারেশনে লেবার অপারেশনটা করতে হবে। এটি মাথায় রেখেই এই কাজগুলো করতে হবে। আমরা দেখেছি 111-এর সময়ও এই বিষয়গুলোকে খুবই
মানে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে, অনেক সময় পারা গেছে, অনেক সময় পারা যায়নি। তো এরকম অবস্থায় আমরা আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে যে বন্দরের অপারেশন যেটা ছিল একবার সাইপ পাওয়ারটেকের সময়, ওইটা থাকবে, ওর চেয়ে বেশি হলে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। ট্যারিফ কম বাড়ানোর কোনো সম্ভাবনা এখন আমি দেখছি না। এই জি, হচ্ছে জনাব অবস্থা। জাফর আলম, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা আপনার সমালোচক জনাব নাসিরউদ্দিন চৌধুরী তার কাছে যেতে চাই। জনাব নাসিরউদ্দিন চৌধুরী, আপনাদের ব্যবসায়ীদের এবং যারা অর্থনীতিবিদ ছিলেন সবার পক্ষ থেকেই কিন্তু দীর্ঘদিনের একটি কথা বলা হচ্ছে যে বন্দরে মূলত পণ্য খালাস ওঠানামার যে প্রক্রিয়াটি এটির ধীর গতি রয়েছে, এবং সেই জায়গাটি থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে কিন্তু সবাই মোটামুটি একমত, এবং তার ভিত্তিতেই একটি লম্বা সময় 17 বছর সাইফ পাওয়ারটেক লিমিটেড এই বন্দর পরিচালনার দায়িত্ব নিয়েছে। 17 বছরেও আসলে জটিলতা যেখানে সমাধান করা যায়নি, আগামীতে জটিলতা সমাধান করা যাবে এতটা সক্ষম বাংলাদেশের কোম্পানিগুলো রয়েছে কিনা? আমরা তো সবসময় স্টেক হোল্ডার হিসেবে মনে করি চট্টগ্রাম বন্দরকে, আমরা সবসময় দাবি করি যে একটি বিশ্বমানের বন্দর হোক। যেসব কম্পিটিটিভ দেশের সাথে আমরা ব্যবসা করি, চায়নার সাথে ব্যবসা করি, ভিয়েতনামের সাথে কম্পিটিটিভ বিজনেস আছে আমাদের, ওসব দেশের বন্দরের স্ট্যান্ডার্ডটা অনেক হাই এবং এগুলো রিয়েলি বলা যায় যে বিশ্বমানের। এবং এ সকল বন্দর কিন্তু বিদেশি দক্ষ অপারেটর গুলোই অপারেট করেন। এখন দক্ষ অপারেটর যদি আমরা নিয়োগ করতে গেলেই বলা হয় যে বন্দরটি বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তো পরিবর্তন আসার সুযোগ কোথায়? আমাকে ওই একটা কোম্পানির হাতেই যুগের পর যুগ বসে থাকতে হবে। তো একটি কোম্পানির কাছেই যদি আমি যুগের পর যুগ ধরে অপারেট করতে বলি, তাহলে আর বেটার সার্ভিস, উন্নত মানের সার্ভিস আমি কেমনে কম্পেয়ার করব? আমার তো কোনো মানদণ্ড নেই যে আমি কম্পেয়ার করার জন্য আরেকটি প্রতিষ্ঠানকে তো আমি এঙ্গেজ করছি না। তো আরেকটি বিদেশি একটি প্রতিষ্ঠান আসুক, দেশি প্রতিষ্ঠানও কাজ করুক, তখন তো বলা যাবে, তখন তখনই বলা যাবে আসলে আমরা ঠিক মতো বন্দর সার্ভিসটা উন্নত হচ্ছে কিনা। এখন কম্পেয়ার করার কোনো সুযোগ নেই। এখন আমরা বলতে চাই দেশীয় অপারেটর এবং বিদেশি অপারেটর পাশাপাশি রেখে কম্পিটিটিভ একটা সার্ভিস যদি তৈরি করতে পারি আমরা, তখন বিদেশি অপারেটরটা যদি আমাকে উন্নত মানের সার্ভিস দেয়, তখন দেশি অপারেটরটা বাধ্য তাকে আমাকে ওই সার্ভিসটা দিতে, আর না তো সে ব্যবসা করতে পারবে না। ট্যারিফের ব্যাপারেও একই কম্পিটিশন থাকবে। তো দেশি আর বিদেশি অপারেটরদের মধ্যে কম্পিটিশন থাকলে বরং স্কিল তৈরি হতে সাহায্য করবে। আমাদের দেশীয় মেকানিজমে যারা কাজকর্ম করছে তারাও স্কিল হবে। অতএব আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ব্যবস্থাপনার মধ্যে চট্টগ্রাম বন্দরকে আনতে না পারি, ততক্ষণ পর্যন্ত বেটার সার্ভিস আশা করে কোনো লাভ নেই। আমি তো কোনোভাবে এদেরকে বলতে পারবো না তোমার সার্ভিসটা ভালো না, কারণ তুমি আমাকে এখন 2 দিনে ডেলিভারি দিচ্ছ, আমি আর বলতে পারছি না ওই টার্মিনালটা আমাকে 12 ঘন্টায় ডেলিভারি দেয়। এই কথাটা যতক্ষণ আমি বলতে পারবো না, ততক্ষণ আমাকে এটা মেনেই কাজ করতে হবে। অতএব উন্নত মানের সেবার জন্য আমরা সবসময় আশা করব একটা কম্পিটিটিভ সার্ভিস তৈরি করার জন্য একটা কম্পিটিটিভ অপারেটর যদি নিয়োগ দেওয়া যায়, আমার মনে হয় সার্ভিসের মানটা উন্নত হবে। নাসিরউদ্দিন চৌধুরী আমাদের সাথে থাকবেন। মোহাম্মদ জাফর আলম, আপনার কাছে যেতে চাই। তাহলে জনাব নাসিরউদ্দিন চৌধুরী, আপনার সহ আলোচক তার বক্তব্যের সূত্র ধরে যদি জানতে চাই, তিনি বলছেন যে বিদেশিদের হাতে নয়, বিদেশি অপারেটরদের হাতে পরিচালনার দায়িত্ব। মোহাম্মদ জাফর আলম, এই বিষয়টি নিয়ে যেই আন্দোলন বা কর্মসূচি চলছে এই বন্দরকে ঘিরে, অর্থনীতিবিদ পর্যায়ে বলুন বা যারা বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছেন, সামাজিক সংগঠনগুলো রয়েছেন, ব্যবসায়ীরাও কয়েকজন প্রতিবাদ করেছেন, সবকিছু মিলে এই কাজগুলো কি আসলে এক ধরনের ভ্যানগার্ড হিসেবে তারা দায়িত্ব পালন করছেন, নাকি তাদের আশঙ্কার জায়গাটি যৌক্তিক? কোনভাবে আপনি বিশ্লেষণ করবেন জনাব জাফর আলম? না, আসলে বিষয়টিকে যদি এইভাবে দেখেন যে একজন হচ্ছেন খুবই একদম চরম বলছেন যে বন্দর বিক্রি করে দেওয়া হচ্ছে, একটা টার্মিনাল অপারেটর দেওয়া, কাউকে দেওয়া, অপারেটরকে দেওয়া অপারেট করতে, এটার সাথে বিক্রি করা না। তাহলে এতদিন বিক্রি ছিল সাইপ পাওয়ারটেকের কাছে, এটা ধরতে হবে। কিন্তু তার কাছে বিক্রি ছিল না। সে একটা সাইপ পাওয়ার যে কাজটি করতো সেটা হচ্ছে কমলাপুরে কুলির যে কাজটা আছে
যে পোর্টার একটা মাথার উপর অনেকগুলো অথবা ট্রলিতে নিয়ে বাইরে গাড়িতে তুলে দেয়, ঠিক এইভাবে জাহাজ থেকে নামিয়ে রেখে এবং অন্য গাড়িতে তুলে দেয়, এই কাজটিই দেওয়া হয়। এবং এটার মানে বন্দর না, বন্দর একটা কমপ্লেক্স একটা জিনিস, অনেক জটিল একটা পারফরমেন্সের জিনিস, যেখানে অনেকগুলো স্টেক হোল্ডার থাকে। যেমন নাসির ভাই একটা স্টেক হোল্ডার, বিজিএমই একটা স্টেক হোল্ডার, তারপরে শিপিং এজেন্ট, তারপরে হচ্ছে শিপ হ্যান্ডলিং অপারেটর, ওরাও একটা এজেন্ট, ইম্পোর্টার এক্সপোর্টার, ব্যাংক, চেম্বার, এরকম শত শত এজেন্ট আছেন যারা স্টেক হোল্ডার আছে, যাদের পারফরমেন্সের সাথে এই বন্দরের পারফরমেন্স রিলেটেড। সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো বন্দর, একটা কাস্টম বন্ডেড এরিয়া, এবং এটা হচ্ছে এখানে যতগুলো মালামাল আসে সেটা কাস্টমসের নজরদারিতে আসে এবং ডেলিভারি হয়। তো একটু আগে যেটা বললেন নাসির ভাই যে 2 দিনে ডেলিভারি দেওয়া, এই ডেলিভারি দেওয়া বন্দরের যতটা ইচ্ছা, তা মানে ইচ্ছার মাধ্যমে ডেলিভারি হবে, তার চেয়ে বেশি হচ্ছে যে কত দ্রুত আমাদের কাস্টম বিভাগ এই পণ্যটাকে ছেড়ে দিতে পারছে। যদিও বিজিএমই এর কতগুলো পণ্যর এইরকম ভেরিফিকেশন অথবা ব্যাক টু ব্যাক এলসিতে আসে, যার ফলে এটা ছেড়ে দেওয়াটা অনেক সহজ হয়, কিন্তু অনেক পণ্য আছে যেগুলো ইন্সপেকশনে পড়ে, ফিজিক্যাল ভেরিফিকেশন হয়, এবং মানে ফিজিক্যাল ভেরিফিকেশন মানে খুলে দেখা হয়, এবং এটা কিন্তু অনেক অনেক সময় নেয়, প্রতিটা কন্টেনারকে নামাতে হয়, এবং এইগুলো করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় লাগে আমাদের। তো এই জায়গাটা যত কমাতে পারি আমরা, সেই জায়গাতে কাজ করতে হবে, এবং এইটা কমানোর জন্য আমরা আমাদের যে অপারেটর যারা কাজ করেছে তাদেরকে দেখেছি যে কোনোভাবেই তারা একটি এইসে কন্টেনারটা দেখা যায় যে নামাতে 18 থেকে 20টা 22টা কন্টেনার জাহাজ থেকে নামাতে পারে। এবং আমরা যদি দেখি যে গ্লোবাল টার্মিনাল অপারেটররা কি করে, তারা 30 থেকে 35টা কন্টেনার 1 ঘন্টায় নামাতে পারে, এবং ডেলিভারিতেও এফিসিয়েন্সি। আমাদের যে আইটির ব্যবহার আছে, টার্মিনাল অপারেটিং সিস্টেম, এটার 40-50-60 ভাগ ব্যবহার করি আমরা চট্টগ্রাম বন্দরে, কারণ আমাদের এই দক্ষতার পর্যায়ে এই লেভেলে যায়নি যেটা আমরা ব্যবহার করতে পারি। সেটার সম্পূর্ণ ব্যবহার করা যদি সম্ভব হয় তাহলে এটা দ্রুত হবে। তবে সবকিছুই যেটাই হোক না কেন, শুধু বন্দরের উন্নয়ন হলে, বন্দরে গতি আসলে যে আমার সমস্যার সমাধান হয়ে গেল, এটা কিন্তু হবে না বলে আমি মনে করি না। কারণ বন্দরের পারফরমেন্স নির্ভর করে বন্দরের যে কন্টেনার তার গন্তব্যস্থলে পশ্চাৎভূমিতে, আশুলিয়া অথবা গাজীপুর অথবা যেখানেই, ওখানে কত দ্রুত পৌঁছাবে এটার উপরে। তার মানে এর যোগাযোগ, পশ্চাৎভূমির সাথে যোগাযোগ ব্যবস্থা, যেটা আমাদের মূলত সড়ক নির্ভর যোগাযোগ ব্যবস্থা, চট্টগ্রাম বন্দরের 70 ভাগ কন্টেনার যেটা নামে তার 70 ভাগ হচ্ছে ঢাকামুখী, এবং ঢাকায় যেতে কি সময় লাগে, এবং খালি কন্টেনার অথবা ভরে আসা কন্টেনার কত দ্রুত চট্টগ্রাম বন্দরে আসতে পারে, এটার উপর নির্ভর করবে বন্দরের ইফিসিয়েন্সি, এবং অপারেটরের ইফিসিয়েন্সি নির্ভর করবে শুধু নামানো এবং উঠানো। সো এইটা দিয়ে বন্দর ইফিসিয়েন্ট হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। ডিপি ওয়ার্ল্ড যখন প্রপোজাল দিয়েছিল 2018 সালে, সেটি হচ্ছে যে কমপ্লিট প্যাকেজ সলিউশন বলেছিল। তারা বলেছিল যে এই এনসিটি দিবা আমাদেরকে, আমরা হিন্টারল্যান্ড কানেক্টিভিটিকে ঠিক করব, রেলওয়ে কানেক্টিভিটিকে ঠিক করব, এবং মোবাইল থেকে ধীরাশ্রম পর্যন্ত একটা লুপ লাইন করব, ওখানে একটা আইসিডি করব। কমলাপুরে যে আইসিডি, এটা কিন্তু বড় 30-40 হাজার টিউজ কন্টেনারের, তো এটা করব। এটা কমপ্লিট সলিউশন। এটার একটা রেলওয়েতে ডাবল ডেকার মানে 2তলা কন্টেনার নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করা যদি যায়, তাহলে এই আমাদের বন্দর এনসিটি হবে, ইফিশিয়েন্ট হবে। তো এখন যদি প্রশ্ন আসে তাহলে এনসিটি এখন যে অবস্থায় আছে এটা ইফিশিয়েন্ট হবে কি হবে না, আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি যে এই শুধুমাত্র ওরা বলেছিল যে, আমি ডিপি ওয়ার্ল্ড ভিজিট করেছি, তারা আমাদেরকে বলেছিল যে 30% ইফিশিয়েন্ট করে দেব। তো 30% আমি ধরে নিলাম 30% হ্যান্ডেলিং ইফিশিয়েন্ট হয়ে গেল, কিন্তু রোড যদি একই থাকে, যে হাজার হাজার গাড়ি এই 4 লেনের রোডের মধ্যে দিয়ে যাচ্ছে, পাশে দিয়ে জনগণও তার গাড়ি চালিয়ে যাচ্ছে এরকম ঝুঁকি নিয়ে, এরকম রোড দিয়ে আপনি ইফিশিয়েন্ট করতে পারবেন না। তার জন্য দরকার হচ্ছে ডেডিকেটেড ফ্রেট করিডোর, এবং যেটা ভারতবর্ষেও কিন্তু মুন্দ্রা পোর্ট থেকে দিল্লি, বোম্বে পর্যন্ত এটা ফ্রেট করিডোর করে ফেলা হয়েছে। এটি এখন আমাদের স্বপ্ন দেখতে হবে, এটা ডেডিকেটেড ফ্রেট করিডোর। আর এটি হচ্ছে যে 3R কানেক্টিভিটি করতে হবে, যে রিভার, রোড অ্যান্ড রেল। আমাদের রেলে মাত্র 4% কন্টেনার যায় ঢাকা, এটাকে 10-20% বাড়াতে হবে। যত বেশি বাড়াবেন তত। আমাদের আরেকটি সিস্টেম খুবই খারাপ আছে, যেটা হচ্ছে যে আমরা কন্টেনারকে খুলে চট্টগ্রাম বন্দর থেকে খুলে কাভার্ড ভ্যানে ট্রান্সলেট করে দেই। একটা 40 ফিটের কন্টেনার 2.5টা কাভার্ড ভ্যান ধরে। তার মানে কি এই বিশাল কর্মযজ্ঞ হয়। বিদেশি অপারেটর অথবা অপারেটর, যে গ্লোবাল টার্মিনাল অপারেটর যারা আসবে, তারা এই প্রক্রিয়ার প্রশ্ন তুলবে। এবং এখন যদি আমি বলি যে তাহলে বিদেশিদের দেওয়া ঠিক হচ্ছে কি হচ্ছে না,
এটা আমার ব্যক্তিগত মত, আমি সবসময় বলেছি, সেটি হচ্ছে যে গ্রিনফিল্ড পোর্ট, যেটি বে টার্মিনাল অথবা মাতারবাড়ি বলেন এগুলো, অথবা পায়রা পোর্ট বলেন, যেটি বলেন, সেটা কিন্তু দেওয়া অনেক সহজ আমরা ক্যালকুলেশন করা, কারণ এটা লং টার্ম চুক্তি হয়, কনসেশন এগ্রিমেন্ট, 30 বছর মেয়াদি 25 বছর মেয়াদি চুক্তি হয়। এই চুক্তিকে ফোর্সই করতে হয়, দক্ষ জনবল লাগে, লয়ার লাগে। তো এটা খুবই ইজি একটা গ্রিনফিল্ড পোর্টে, যেখানে কিছুই নেই, আমরা শুধু জমি দিচ্ছি, অপারেটররা ওখানে ইনভেস্ট করবে এবং তার পণ্য উঠানামা করবে, এর মাধ্যমে সে আদায় করবে। কিন্তু এইরকম একটা গ্রে ফিল্ড পোর্ট, এনসিটি একটা গ্রে ফিল্ড পোর্ট, এবং এখানে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে। 2018 পর্যন্ত এখানে কোনো কি গ্যান্টিক্যান ছিল না, এবং এটা 18 সালে আমরা কি গ্যান্টিক্যান এনেছি, এনে এখানে স্থাপন করেছি, যেটা 25 বছর 20 বছর 25 বছর মেয়াদ তার হচ্ছে লাইফ। তো এখন আমরা মোহাম্মদ জাফর আলম, এখানে আমরা এই 25 বছরের আলোচনা শেষ করতে চাচ্ছি। মোহাম্মদ জাফর আলম, আপনি শেষ করবেন। যে আমি তাহলে এইটার হিসাব নিকাশ, ক্যালকুলেশন, ফিনান্সিয়াল ক্যালকুলেশন খুবই নিখুঁতভাবে করতে হবে, তারপরে বিদেশি অপারেটরকে দেওয়া। এবং এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আমি নিশ্চয়ই মনে করি যে এই সরকার এটা ক্যালকুলেশন করতে পারবে এবং বিদেশি অপারেটরকে দিতে হবে। এবং দক্ষ করতে হলে শুধু বন্দর টার্মিনাল অপারেটর নয়, হিন্টারল্যান্ড কানেক্টিভিটিকেও আরো ফাস্টার করতে হবে। এটা হচ্ছে। জি, মোহাম্মদ জাফর আলম এবং জনাব নাসিরউদ্দিন চৌধুরী, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, সংবাদ বিশ্লেষণ চলছিল, বন্দর নিয়ে বাহাস, বন্দর বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী যুক্ত ছিলেন আমাদের আজকের বিজনেস আওয়ারের আলোচনায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব মুসলিম বিশ্বকে আগামীতে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থানে ঐতিহাসিক ভূমিকা পালনে সক্ষম হবে বলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান মনে করেন। সকালে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট 2025 অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। রিজওয়ানা হাসান বলেন, বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একত্রে কাজ করতে হবে। তিনি বলেন, তরুণরাই পারে পরিবর্তন এনে সব বৈষম্য দূর করতে। সামিটে তুরস্কের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর হালিস ইউনুস এসরোজ বলেন, ডক্টর ইউনুসের 3-0 তত্ত্ব ইতিমধ্যে তুরস্কের সামাজিক ব্যবসায় অনুসরণ করা হচ্ছে। বর্তমান সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। Define all the 15 countries together, or the other Muslim countries together, and the Muslim community living everywhere in the world as one given group that nurtures certain values which will not only be protective of the Muslims but of all communities, irrespective of which religion they belong to. And that is what we Muslims are supposed to do. টেকসই জ্বালানি খাতে সরকারের নতুন নীতিমালায় সন্তোষ প্রকাশ করলেও এর বাস্তবায়ন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি। শনিবার ডিএইউতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি বলছে, নীতিগত সহায়তা সত্ত্বেও শুল্ক জটিলতা, বিনিয়োগে অনাস্থা এবং প্রক্রিয়াগত ধীরগতির কারণে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এ সময় শুল্ক কাঠামো নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে সংগঠনটি। তারা বলছে, বৈষম্যমূলক এই শুল্ক কাঠামোর জন্য পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি কর দিতে হচ্ছে। পূর্বে 37টি সৌর প্রকল্প বাতিল হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এসব বাতিলকৃত প্রকল্প ইতিমধ্যেই $300 মিলিয়ন বিনিয়োগ করেছে। তাই বিএসআর এর পক্ষ থেকে আমরা এই বাতিলকৃত প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। আমরা জোরালোভাবে দাবি করছি, সোলার প্যানেল ও অন্যান্য পণ্যের উপর 7.5% ট্রেড ভ্যাট অব্যাহতির আওতায় আনা এবং কেজি ভিত্তিক অযৌক্তিক কাস্টম মূল্যায়ন পদ্ধতি অবসান হোক। নতুন অর্থ বছরে আমদানি রপ্তানির শুল্ক অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা, অটোমেটেড চালান বা চালান চালু করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরাসরি সরকারি কোষাগারে শুল্ক জমার সুবিধার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদিন করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক জমা দিতেন তা সরকারি কোষাগারে জমা হতে কয়েকদিন সময় লেগে যেত। এখন থেকে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ঘরে বসে চালানের মাধ্যমে তাৎক্ষণিক শুল্ক জমা দিয়ে দ্রুত পণ্য খালাস করা যাবে। এ পদ্ধতি বাস্তবায়নে গত 1 থেকে 2 জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারী, আমদানি রপ্তানিকারক ও C&F এজেন্টের
প্রশিক্ষণ দিয়েছে এনবিআর। এরপর 3 জুলাই থেকে সোনালী ব্যাংক, কাস্টমস হাউস সহ সব তফসিলি ব্যাংকের মাধ্যমে শুল্ক সরাসরি সরকারি কোষাগারে জমা কার্যক্রম শুরু হয়। এর আগে গত 23 এপ্রিল আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু হয়। পরে পানগাঁও কাস্টমস হাউসেও তা চালু করা হয়। দর্শক, জানিয়ে দিতে চাই স্বর্ণ এবং রূপার সবশেষ দরদাম। দর্শক, স্বর্ণের দরদামের দিকে তাকালে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,72,126 টাকা, 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,64,299 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,40,831 টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি ভরি 1,16,488 টাকা। জেনে নিব রূপার বাজারের সবশেষ পরিস্থিতি। রূপার দরদামের দিকে তাকালে যে বিষয়টি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,811 টাকা, 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,683 টাকা, 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,298 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি 1,726 টাকা। চালের বাজারে অস্থিরতা চলছেই। খুচরা বাজারে মিনিকেটের দাম কেজিতে 8 থেকে 10 টাকা বেড়েছে, যা গত বছরের তুলনায় 14 টাকা বেশি। মাঝারি ও মোটা চালও কেজিতে 3 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়ে মিনিকেট চাল মান ভেদে প্রতি কেজি 82 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ছিল 72 থেকে 82 টাকা। ব্রি 28 ও পাইজাম চাল কেজিতে 3 থেকে 5 টাকা বেড়ে 60 থেকে 64 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, মিল পর্যায়ে চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এর প্রভাবে খুচরা ও পাইকারিতেও দফায় দফায় দাম বাড়ছে। এদিকে সদ্য বিদায়ী অর্থ বছরে রেকর্ড পরিমাণ চাল আমদানির কোনো প্রভাব বাজারে পড়ছে না। 2024-25 অর্থ বছরে প্রায় 13,05,000 টন চাল আমদানি করা হয়েছে, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। মোট চাল আমদানির মধ্যে 8,35,000 টন সরকারিভাবে এবং 4,69,460 টন বেসরকারিভাবে আমদানি করা হয়েছে। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ চাল আমদানি হয়েছিল 2017-18 অর্থ বছরে। এই বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, বাজার বিশেষজ্ঞরা বলছেন কৃষকের গোলা থেকে চাল বেরিয়ে যাওয়ার পরই পণ্যটির দাম দফায় দফায় বাড়ছে। বিশেষজ্ঞদের এই বক্তব্যের সত্যতা কতখানি? আপনি আসলে ঠিকই বলছিলেন যে বাজারে যে চালের দাম এখন সেটি কিন্তু আসলে গত বছরের তুলনায় অনেকটাই বেশি। বিশেষ করে আমরা দেখেছি যে একেবারে ভরা মৌসুম, আপনি জানেন যে বড় মৌসুম কিছুদিন আগেই কিন্তু শেষ হলো, যার কারণে কিন্তু এখন কিন্তু যে ধান সেটি কিন্তু আসলে কৃষকের মাঝে নেই। এই ধান কিন্তু বিভিন্ন মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তাদের কাছে কিন্তু এই ধান কিন্তু চলে যায়, তারপরে তাদের কাছ থেকে কিন্তু মিলাররা কেনেন। অনেক সময় বিভিন্ন মিলাররাও রয়েছেন যারাও কিন্তু এই ধানটি মজুত করেন তাদের বিশেষ করে মিল চালানোর জন্য। আমি যদি একজন ব্যবসায়ীর সাথে কথা বলি যে আসলে ধানের দাম তো আমরা দেখেছি যে বাজারে অনেকটাই বেশি, আসলে ধানের দাম বেশি কেন এবং চালের আপনারা যে চাল কিনতেছেন মিলারদের কাছে আসলে বেশি দামে চাল কিনতেছেন, তারা আসলে কারণটা কি বলছে? মিলারদের কাছে আমরা সাধারণত এই বিশেষ করে এই কুরবানি ঈদের কয়েকদিন আগে থেকেই যেটা দেখতে পাচ্ছি যে মানে ওয়েদারের যে ঘন বর্ষণটা আসলো ধান কাটা মৌসুমে, এই ঘন বর্ষণের কারণে আসলে কৃষকরা ধান শুকাতে পারেনি। বিশেষ করে শুকাতে না পারার কারণে কৃষকদের হাতে ধানটা চলে গেছে যারা বড় বড় অটো মিলারদের হাতে, তাদের হাতে চলে গেছে এবং এই তাদের হাতে যাওয়ার কারণে বাজারের কিন্তু একটা বড় বড় ব্যবসায়ীদের কাছে যে ধানটা চলে যাওয়ার কারণে যে বাজারটার একটু ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি তারপরে সরকার মাল কেনার কারণে, সরকারকে মাল দেওয়ার কারণে বাজারে যে চালটা আসে এই সময় সেই চালটা কিছুটা সরকারের ঘরে সব মিলাররা ব্যস্ত থাকার কারণে আসেনি। তবে এখন এই মিলারের চাল কেনা, সরকারের ঘরে চাল দেওয়া কম হলে পরে বাজারে যখন চাল আসবে বা আসতে শুরু করেছে তখন কিন্তু বাজারের একটু হলে পরে দাম স্থগিত হয়ে আসবে বলে মনে করি। তবে ব্যবসায়ীরা, আপনি শুনছিলেন আসলে ব্যবসায়ীরা বলছেন যে দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং যেটা দাম বাড়ছিল বিশেষ করে ঈদের পরে সেই দামটি কিন্তু এখন রয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে চাল নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ফখরুল হাসান পলাশ। দর্শক, দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশ আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের বিস্তারিত। ইলিশের মূল্য নির্ধারণের জন্য চাঁদপুর জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবটি নীতিগত অনুমোদন দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা। এই উদ্যোগে
ভোক্তা সাধারণ ইলিশের স্বাদ পাবেন প্রত্যাশা করলেও ব্যবসায়ীরা জানান হতাশার কথা। তবে ইলিশ আহরণকৃত জেলাগুলোর মৎস্যজীবী, আড়তদার, ক্রেতা ও ভোক্তাদের মতামত নিয়ে তালিকা মূল্য মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান চাঁদপুরের জেলা প্রশাসক খোকন কর্মকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, চট্টগ্রাম সহ দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় পাওয়া যায় প্রচুর ইলিশ। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছে মতো ইলিশের দাম বাড়িয়ে পকেট কাটছেন ক্রেতাদের। অসহায় মানুষের কথা চিন্তা করে ইলিশের দর স্বাভাবিক রাখার প্রত্যয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় চাঁদপুর জেলা প্রশাসক। সে চিঠির প্রস্তাবটি নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা, আর এতে খুশি ক্রেতারা। আমরা সাধারণ জনগণ ইলিশ মাছের স্বাদ নিতে পারছি না, এবং সরকার যে ভালো একটা উদ্যোগ নিয়েছে, আমরা আলহামদুলিল্লাহ আশা করি ইলিশ মাছ খেতে পারবো। ইলিশ মাছ ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে আমরা স্বাগত জানাই। সরকারের এমন পদক্ষেপে সাধারণ ক্রেতারা খুশি হলেও দুশ্চিন্তায় ছোট বড় আড়তদার ব্যবসায়ীরা। একটা নৌকার ভিতর 10 জন 12 জন স্টাফ থাকে, এই স্টাফের 500 টাকা করে যদি বেতন ধরেন, একটা সাধারণ দিনমজুরের বেতন অনেক 1000 টাকা। আমরা সরকারের কথা মানি, কিন্তু জেলে মাছ ধরা পর্যন্ত যে কস্টিংগুলো আসে, এইগুলা থেকে ওগুলো দূর করতে হবে। এরপরে মোটামুটি মূল্য তালিকা দিলে এটা আমরা মানি, নাহলে আমরা ব্যবসা ঘুরিয়ে দিয়ে দেবো। সরকার সারা দেশে ইলিশের একই দাম নির্ধারণ করলে কোনো প্রকার আপত্তি নেই, তবে ব্যবসা নিয়ে হতাশার কথা জানান বণিক সমিতির ব্যবসায়ী নেতৃবৃন্দ। বড় বড় গাছগুলি ওইখানে যদি দর সব সেম থাকে, তাইলে পার্টি যার যেখানে ভালো লাগে সেখানে যাবে, এতে করে আমাদের ব্যবসায়ীদের তেমন ক্ষতি হবে। তবে ইলিশ আহরণকৃত জেলাগুলোর জেলে ও এর সাথে সংশ্লিষ্ট মৎস্যজীবী, আড়তদার, ক্রেতা ও ভোক্তাদের নিয়ে প্রণীত মূল্য তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের কথা জানান জেলা প্রশাসক। ইলিশের মৌসুম যদিও শুরু হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা মূল্য নির্ধারণ করার চেষ্টা করব। তবে তার আগে অবশ্যই আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, বিশেষ করে জেলে, মৎস্যজীবী, আড়তদার যারা আছে, সিভিল সোসাইটি এবং ক্রেতা, ভোক্তা, তাদের সাথে কথা বলি হয়তো আমরা একটা সুনির্দিষ্ট প্রপোজাল আমরা মন্ত্রণালয়কে প্রেরণ করব যে এই হতে পারে আর কি। দাম নির্ধারণে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এমন প্রত্যাশা ভোক্তা সাধারণের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ট্রাম্পের নতুন বিল পাস এবং সম্ভাব্য শুল্ক আরোপের উদ্বেগে নিম্নমুখী ইউরোপের শেয়ার বাজার। ট্রাম্পের স্বাক্ষরে আইনে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের বিগ বিউটিফুল বিল। এরপরেই ফ্র্যাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীরা শঙ্কা প্রকাশ করে বলছেন এই আইনে শেয়ার বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে জার্মানির DAX সূচক ছুঁয়েছে মাসের সর্বনিম্নে। ডলারের দরপতনে বিদেশি পণ্যের দাম বেড়েছে। জার্মান গাড়ি শিল্পের সংগঠন বলছে বর্তমান শুল্ক ব্যবস্থা গাড়ি শিল্পের জন্য ক্ষতিকর হতে পারে। এই ছিল বিজনেস আওয়ার আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।